শুভ সন্ধ্যা friends. Am I visible and audible? Am I visible and audible? Friends, আমি শুরু করছি. I do not know whether I am audible and visible and my talk is being transmitted or not. I do not know. Let me wait and see in my handset. Am I audible? Net very weak or being delayed? Oh, no response. Am I audible? Possibly at least one viewer is there, I think. আমি শুরু করছি. দেখি শুরু করি. কিন্তু কোনখান থেকে শুরু করব? Yes. Am I audible and visible? Am I audible and visible? Audible? আমি শুরু করছি. But there is no sign that I am audible and visible. If the transmission is show delayed. Am I being transmitted? The current frame rate too low. Please see the frame rate 15 to 60 fps or viewers may experience a lower quality stream. Is it really? Is it really? No transmission? Should I continue? Or stop it? Now there are inside viewers. There was 2 viewers, now there is 0. One viewer. I think the transmission is being good. Okay, let me start. Let me see your comments. আজকে একটু অল্প সময় কথা বলবো, খুব অল্প সময় কথা বলবো. দেখি আজকে আপনারা যদি কিছু মিডিয়া থেকে কিছু খবর পেয়ে থাকেন সেটা যদি পোস্ট করেন আমি দেখতে পাবো. মিডিয়াতে ভারতবর্ষের ওয়ার সম্বন্ধে যে ডিসকাশনস এবং আর্মির পজিশনস কি নিচ্ছে এই এক্সপোজারটা আশা করবেন না, আশা করা উচিত নয়. দিস শুড রিমেন সিক্রেট. এবার আমি শুধু ভাষ্যর একটা নোট দিয়েছে, চুজ দ্য মোড, টার্গেটস অ্যান্ড টাইমিং অফ আওয়ার রেসপন্স, ফ্রি হ্যান্ড টু ফোর্সেস বাই পিএম মোদি. ঠিক আছে, এবার আরেকটা জায়গায় একটা নোট দিয়েছিলাম, হয়তো অনেকে লক্ষ্য করেছেন বা দেখেছেন, দেখলাম কমেন্ট করেছেন. ভারতের প্রকৃত সংখ্যালঘু ইহুদি, পার্সি, বৌদ্ধ এবং ট্রাইবেলসরা
মুসলিমদের মতো জিহাদ করতে অস্ত্র হাতে নেয়নি। তারা কেন বঞ্চিত হওয়ার গল্প করছে? শুধু মুসলিমরাই বঞ্চিত হওয়ার গল্প ছড়াচ্ছে কেন? দেখুন, আপনারা যদি ইউএনওর ডেফিনিশন দেখেন অন মাইনরিটি, সম্ভবত সেখানে লেখা আছে কোনো একটা দেশের পপুলেশনের পরিমাণ যদি বোধহয় 5% কি 10%-এর বেশি হয়, কম হয়, তাহলেই তারা মাইনরিটি হিসেবে গণ্য হবে। দেখে নেবেন মাইনরিটি ডেফিনিশন ইন দ্য ইউএনও। আর ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, মোর দেন 25% অ্যাজ এ হোল, এবং কিছু কিছু রিজিয়ন্সে 33%, কোথাও কোথাও 70%, 80%, 90%. How can Muslims in India be regarded as minority? কাশ্মীরে তারা মেজরিটি মুসলিমরা। নর্থ ইস্ট রিজিয়নের কয়েকটা স্টেটসে, যেমন অরুণাচল প্রদেশ, সেখানে খ্রিস্টিয়ানরা মেজরিটি, মোর দেন 80%. হাউ ক্যান দে বি রিগার্ডেড অ্যাজ মাইনরিটি? এটা দেখার মতো এটা। অথচ তারা এইসব জায়গায় মাইনরিটির বেনিফিটস নিচ্ছে। আর এখানে হিন্দুরা মাইনরিটি, অথচ তারা কোনো বেনিফিটস পাচ্ছে না। মুসলমানদের সম্রাটরা প্রায় 1000 বছরের বেশি ভারতবর্ষ রুল করেছিল। তো 1000 বছর রুল করেও মুসলমানদের আর্থিক অবস্থার উন্নতি হয়নি কেন? যে ইসলাম দাবি করে যে ইসলামে সব সাম্য, সবাই সমান, সেখানে কোনো সেক্ট নেই, তাহলে 1000 বছরে তাদের সে অর্থনৈতিক সাম্য আসেনি কেন? এক। আর দুই, ওরা বলে সবাই সমান, ভেদাভেদ কিছু নেই, তাহলে ভারতবর্ষে শুধু সুন্নিদের মধ্যেই কেন 3 ডজন বিভিন্ন ডিভিশনস? এবং দেখবেন আপনারা এই তৃণমূল সরকার এই মুসলমানদের বিভিন্ন সেক্টকে, বিভিন্ন সম্প্রদায়কে ওবিসি ডিক্লেয়ার করেছে বেআইনিভাবে, তাদেরকে সমস্ত বেনিফিট পাইয়ে দিয়েছে। তাহলে দেখুন, এই যে ইসলামের যে ঘোষিত নীতি, সাম্যের কথা, সম্প্রদায়হীনতার কথা, বিভিন্ন সম্প্রদায় বিভক্ত, শুধু তাই নয়, সুন্নিরা শিয়াদের মুসলিম বলে মনে করে না, আবার শিয়া সুন্নি উভয়ই সুফিদের মুসলিম বলে মনে করে না। ভারতের বাইরে তো একে অপরের মসজিদ ভেঙে দেয়, পুড়িয়ে দেয়, খুন করে। তো এরা আবার সাম্যের কি দাবি করে? এই তো এরা মাইনরিটির যে দাবি করে, এটা সম্পূর্ণরূপে ভ্রান্ত। এবং এটা হচ্ছে ভারতবর্ষের কিছু পলিটিক্যাল পার্টি পলিটিক্যালি মুসলিম কমিউনিটিকে ব্যবহার করছে। এবং মুসলিম কমিউনিটি অ্যাকচুয়ালি ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি। এদেরকে ব্রিটিশাররা ব্যবহার করেছে, পলিটিক্যালি ইউজ করেছে, এরাও ইউজ করছে। এখন পরবর্তীকালে সিকুমাকু কঙ্গোরাও ব্যবহার করছে, পলিটিক্যালি ইউজ করছে। এই পলিটিক্যাল ইউজটা মুসলমানদের স্বার্থেও ক্ষতিকর, কারণ তাদের উন্নতি হয় না, সোশ্যাল বা একাডেমিক উন্নতি হচ্ছে না। পলিটিক্যাল ইউজ করছে, অ্যাজ পলিটিক্যাল ওয়েপন ইউজ করছে দেশের স্বার্থে, দেশকে ডিভাইড করার জন্য। দেশেরও ভালো হচ্ছে না। আমার ধারণা there is no transmission. Let me stop here today. Possibly the net is very weak. There is no transmission. Let me stop it. দেশকে ডিভাইড করার জন্য it's very weak. There is no transmission. দেশেরও ভালো হচ্ছে। ও সরি, এবার আসছি আমি। না, there is transmission.
মেবি ভেরি উইক ট্রান্সমিশন। এবার আমি আসছি এই ভারতের এই যে মাইনরিটিদের এই গল্পটা এই বললাম, এদের জিজ্ঞাসা করবেন যারা এই সিকুমাকু কঙ্গুরা, এরা দাবি করে ভারতের মুসলিমরা খুব অবহেলিত, নিষ্পেষিত, তাই তারা অস্ত্র ধারণ করেছে। তো ভারতবর্ষে ইহুদিরা আছে, পার্সিরা আছে, বৌদ্ধরা আছে, ট্রাইবেলসরা, সাঁওতালরা আছে, তারা কি অস্ত্র ধারণ করেছে? তাহলে অস্ত্র ধারণ করার গল্পটা হচ্ছে এটা 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 হচ্ছে একটা মিথ্যে অজুহাতে। কারণ ভারতবর্ষের মুসলমানদের এটা বোঝানো হয়েছে, সিকুমাকু কঙ্গুরা এটা বুঝিয়েছে যে ব্রিটিশের যখন চলে যায় ব্রিটিশাররা, তখন তাদের উচিত ছিল মুসলমানদের হাতেই দেশটাকে দিয়ে যাওয়া। মুসলমানদের অনেকের মনের কথা যে তাদের মুসলমান রাজারাই, সম্রাটরাই দেশ শাসন করত, সুতরাং মুসলমানদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে ইংরেজরা ভুল করেছে, পুরো দেশটাকেই মুসলমানদের হাতে তুলে দেওয়া উচিত ছিল, এই তাদের দাবি। এবং এই দাবিটাই ওরা এখনো মনের মধ্যে পোষণ করে যে ভারতবর্ষে কেন হিন্দু লোকেরা দেশ শাসন করবে, সব শাসনটাই মুসলমানরা করবে। এই এই মনের মধ্যে এই গোপন ইচ্ছেটাকে এরা এই সিকুমাকু কঙ্গুরা তোয়াজ করে। এটা হচ্ছে এই পলিটিক্যাল ইউজ অফ ইসলামের একটা অংশ, যেটা ব্রিটিশাররা করেছে সিপাই মিউটিনির পর থেকে। ফ্রম 1860s to 1947 ইসলামিক অ্যাপিজমেন্ট করে গেছে। এবার আরেকটা জায়গায় আসছি, একটা ডিসকাশন খুব হচ্ছে যে এখনো পর্যন্ত ভারত সরকার কেন আর্মি অ্যাকশন নেয়নি। একটা জিনিস বলে রাখি, এই আর্মি অ্যাকশনটা এটা একটা একটা ওয়াইজ ডিসিশনের দরকার। ওই উগ্রবাদীদের পক্ষে একটা আর্মি বা একটা টেরোরিস্ট পাঠিয়ে দেওয়া সম্ভব, কারণ তাদের কাছে কোনো, দে আর নট অ্যান্সারেবল টু দ্য পিপল অফ দেয়ার কান্ট্রি। ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ, বিপুল দেশ, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, তার একটা লায়াবিলিটি আছে, রেসপন্সিবিলিটি আছে, তাই কৈফিয়ত দিতে হবে। কারণ এই যুদ্ধের কোলাটারাল ড্যামেজটাকে ভাবতে হবে। এবং পাকিস্তান একটা নিউক্লিয়ার ফোর্স, পাকিস্তান নিউক্লিয়ার ফোর্স শুধু নয়, মনে রাখতে হবে পাকিস্তানের যে সরকারটা আছে সেই সরকারটা কোনো গণতান্ত্রিক সরকার নয়। পাকিস্তানের গণতন্ত্র কখনোই ছিল না। জন্মের পর থেকে পাকিস্তানে মিলিটারি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি শাসন করে। ডিরেক্টলি মিলিটারি, কখনো পাপেট গভর্নমেন্ট দিয়ে, কখনো ডাইরেক্টলি। এই মুহূর্তে সিচুয়েশন আরও ভয়ঙ্কর। পাকিস্তানকে শাসন করছে মূলত আইএসআই, একটা নন স্টেট অ্যাক্টর। তারা ডিকটেট করে আর্মিকে, তারা ডিকটেট করে গভর্নমেন্টকে। এই আইএসআইয়ের কোনো রেসপন্সিবিলিটি নেই, দে আর নট অ্যান্সারেবল টু এনিওয়ান ইন দিস ওয়ার্ল্ড। এবং তারা যা কিছু করবে তারা ইউএনও বা ইউএন সিকিউরিটি কাউন্সিল বা ইউএনও বা ওয়ার্ল্ডের কোনো বডির কাছে দে আর নট অ্যান্সারেবল। আর এই মুহূর্তে পাকিস্তানের সমস্ত অ্যাটমিক ওয়ারহেডসগুলোর কন্ট্রোল চলে গেছে এই আইএসআই গোষ্ঠীর হাতে, টেরোরিস্টের গোষ্ঠীর হাতে। কারণ ওদের মূল জায়গাটা হচ্ছে দে ওয়ান্ট টু কিল হিন্দুস। কারণ পাকিস্তানের জন্ম থেকে এবং পুরো কনস্টিটিউশনটা পাকিস্তানের মূলত হিন্দু ফোবিয়া, হিন্দু খুন করো, এইটাই হচ্ছে ওদের বেসিক কথা। হিন্দু শিখদের খুন করো, গোটা দক্ষিণ এশিয়াকে হিন্দু শূন্য করো, হিন্দু শিখ শূন্য করে ইসলামের ফ্ল্যাগ তোলো, এই হচ্ছে মূল জায়গা, মূল কথা। সুতরাং এরা কোনো যুক্তিতর্ক এরা বিশ্বাস করে না, যুক্তিতর্ক ওরা শুনতে চায় না। জিহাদটা ওদের একটা এদের একটা ডকট্রিন। এই জিহাদের মূল কথা হচ্ছে আইদার ইউ কিল আদার্স, নন বিলিভার্স, হিন্দু, শিখস,
এভরিওয়ান, অর বি কিল্ড ইয়োর সেলফ, বি এ মার্টির। সবাইকে খুন করো, খুন করে একদম দেশটাকে আল্লাহর জন্য হাতে পৌঁছে দাও, অথবা নিজে কিল্ড হয়ে শহীদ হয়ে যাও। শহীদ হলেই বেহেশতে তোমার স্থান আছে, সেখানে 32 জন হুরি তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে সুখ আনন্দ দেওয়ার জন্যে। এই যে একটা অদ্ভুত স্বপ্ন, অদ্ভুত ইডিওলজি ওদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এইটা একটা। এবং মাদ্রাসা এটাই শেখানো হয়। একটা সুন্দর স্পিচ আমি শেয়ার করেছি, এক ভদ্রমহিলার স্পিচ, যিনি জন্মসূত্রে হচ্ছে একজন প্যালেস্টাইনি, এবং যার জন্ম হয়েছে মিশরে। মিশর একসময়, এই যে গাজা অঞ্চল ছিল মিশরের অধীনে, তিনি সেখানে জন্মেছেন। তিনি একটা স্পিচ দিয়েছেন, খুব সুন্দর স্পিচটা আমি শেয়ার করেছি। বলছে এই যে প্যালেস্টাইন ইস্যু, গাজা ইস্যু, এটা তো বহু আগে সলভ হওয়ার কথা, কারণ এই অঞ্চলে মাত্র কয়েক লক্ষ লোক আছে মুসলমান। এদেরকে পৃথিবীর তো 50টা মুসলিম কান্ট্রি যে কেউ সিটিজেনশিপ দিতে পারে। ইভিন যারা চলে গেছে সিরিয়াতে বা ইজিপ্টে বা অন্য কোনো দেশে, তারা এই দেশের লোকেরা কেউই এদেরকে সিটিজেনশিপ দেয়নি। এবং হোল মুসলিম কান্ট্রিগুলোর, সমস্ত মুসলিম কান্ট্রিগুলোর একটা অলিখিত চুক্তি এবং সিদ্ধান্ত হচ্ছে এদেরকে কেউই তাদের দেশে সিটিজেনশিপ দেবে না। কারণ সিটিজেনশিপ দিলেই প্যালেস্টাইন ইস্যুটা শেষ হয়ে যাবে। প্যালেস্টাইন ইস্যুটা শেষ হয়ে গেলে তাহলে আর ইসরায়েলের বিরুদ্ধে এই টার্গেটিংটা করা যাবে না। সুতরাং তারা সবাই চায় প্যালেস্টাইন ইস্যুটা বেঁচে থাকুক, সমস্ত মুসলিম কান্ট্রিগুলোর অলিখিত চুক্তি। দেখছেন না কীরকম অদ্ভুত? এই যে ওয়েস্ট এশিয়া থেকে লক্ষ লক্ষ মুসলিম রিফিউজি চলে যাচ্ছে, তারা কোথায় যাচ্ছে? তারা কোনো মুসলিম কান্ট্রিতে যাচ্ছে না, তারা খ্রিস্টান কান্ট্রিতে, রিচ খ্রিস্টান কান্ট্রিতে যাচ্ছে সেটেল করার জন্য। ওপার বাংলা থেকে এই যে লক্ষ লক্ষ মিলিয়ন্সে মুসলিমরা ভারতবর্ষে ইনফিল্ট্রেট করছে, দে আর নট গোয়িং টু মুসলিম কান্ট্রিজ, কারণ ভারতবর্ষে এখানে সুখে থাকা যাবে, প্লাস এখানে বসে জিহাদি কার্যকলাপ করা যাবে। এই জিনিসগুলো ভাববার। এবার তাই লিখেছি আমি, ভারত সরকারকে ভাবতে হচ্ছে, কারণ পাকিস্তান এখন রান বাই নন স্টেট অ্যাক্টর, যারা অ্যাটমিক ওয়ারহেডসগুলোর কন্ট্রোল নিয়েছে। সুতরাং কখন ভারতবর্ষে ফেলে দেবে অ্যাটম বোমাটা, কারণ এরা তো অ্যান্সারেবল নয়, যে কোনো সময় কোনো দায়িত্ববোধ নেই তাদের। দে উইল ডু ইট, দে আর নন স্টেট অ্যাক্টার্স, দে আর নট অ্যান্সারেবল টু এনি ওয়ার্ল্ড বডি। এটা ভাবতে হচ্ছে। আরেকটা জিনিস ভাবার, যেটা হচ্ছে এবার সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে ভারতবর্ষ সম্ভব, খুব আমি একটা নোট দিয়েছি যে একটা জিনিস দেখুন, আজকে যে মুসলিম রিফিউজিরা ইউরোপ বিভিন্ন কান্ট্রিতে গেছে, ইটালি, ফ্রান্স, জার্মানি, এই সব জায়গায় গিয়ে জিহাদি কার্যকলাপ করছে, মসজিদে আগুন লাগাচ্ছে, ওদের খ্রিস্টান মেয়েদের রেপ করছে, ওরা কিছু করতে পারছে না। এবং এখন এই বর্তমানে এই কদিনের ঘটনা হচ্ছে ইংল্যান্ডের মাটিতেও দুজন পাকিস্তানি একটা 200 বছরের পুরনো চার্চে আগুন লাগিয়েছে। এইবার ইংল্যান্ডেরও ঘুম ভাঙবে। একসময় ব্রিটিশাররা পলিটিক্যাল ইউজ অফ ইসলাম করে ইসলামকে ব্যবহার করেছিল মেজরিটি হিন্দুদের বিরুদ্ধে ভারতবর্ষে রুল করার জন্য। এই পলিটিক্যাল ইউজ অফ ইসলাম, এটা হচ্ছে এই কমিউনাল ইসলামকে ইউজ অফ কমিউনাল ইসলামকে ব্যবহার করে ভারত শাসন করার চক্রান্ত ব্রিটিশাররা করেছিল। দেখবেন সুভাষচন্দ্র তার সেই চিঠিতে এই কমিউনাল ইউজ অফ ইসলাম সম্বন্ধে ওয়ার্নিং দিয়েছিলেন। সুভাষচন্দ্রর পলিটিক্যাল লাইফ 1921 থেকে 41 হচ্ছে ভারতবর্ষ, এই 20 বছর, 20-21 বছর। এই 20-21 বছরের মধ্যে 12 বছর ছিলেন জেলে বিভিন্ন সময় অথবা নির্বাসনে। এবং 12 বার জেলে ছিলেন। তার শেষবার যে জেলে ছিলেন কলকাতার,
সেই জেল থেকে ব্রিটিশ সরকারকে একটা চিঠি লিখেছিলেন। চিঠির একটা স্ট্যান্জা হচ্ছে দেশবাসীর উদ্দেশ্যে, সেটা হচ্ছে ছিল, রিমেম্বার, কম্প্রোমাইজ উইথ ইনজাস্টিস অ্যান্ড রং ইজ ক্রাইম। এটা ওয়ার্নিং টু দ্য পিপল অফ দিস কান্ট্রি। আর ব্রিটিশের বিরুদ্ধে একটা ওয়ার্নিং ছিল যে তোমরা ইউ আর ইউজিং দ্য ইসলাম অ্যাজ এ কমিউনাল ওয়েপন এগেনস্ট ইন ইন্ডিয়া, দিস উইল বি এ বুমেরাং টু ইউ। আজকে দেখুন ইংল্যান্ডের মাটিতে এই পাকিস্তানি জিহাদিস্টরা আজ মসজিদ আগুন লাগাচ্ছে এবং অশান্তি সৃষ্টি করছে, বহুদিন থেকেই করছে এটা। এইবার আমি এই প্রেক্ষাপটে আমি একটা, আমার যেটা চিন্তা সেটা হচ্ছে এই, খুব সম্ভবত আস্তে আস্তে মাল্টি ন্যাশনাল, মাল্টিপ্লেন একটা ফ্রন্ট তৈরি হচ্ছে এগেনস্ট পাকিস্তান। এবং এটা নিশ্চিত বোথ পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ উইল বি ডিসম্যান্টেলড, ফ্র্যাগমেন্টেড। বার্মা বাংলাদেশ বর্ডার চেঞ্জ হবে, অনেক জিওগ্রাফিক্যাল চেঞ্জ হবে, পাকিস্তান আফগান এরিয়াও অনেক চেঞ্জ হবে, পাকিস্তান ফ্র্যাগমেন্টেড হবে। এবার আমি আসছি আর একটা জায়গায়, আমি একটা জিনিস বলে আবার শেষ করে যাব, সেটা হচ্ছে এই গান্ধী নেহরুদের দুটো করে মুখ। এই গান্ধী নেহরু ইন্দিরা থেকে সোনিয়া, এই সবগুলোর সবারই হচ্ছে দুটো করে মুখ। বাইরের মুখটা দেশপ্রেমিক, আর ভেতরটা দেশদ্রোহের। এই সবার চরিত্রে একই জিনিস, সবার চরিত্রে এরা এরা আপনি গান্ধী থেকে আরম্ভ করে আজকে রবার্ট ভাদ্রা পর্যন্ত এমন কেউ নেই যে দেশদ্রোহী নয়, দেশদ্রোহী নয়। গান্ধী নেহরুদের দুটো করে মুখ, একটা মুখ একটা মুখোশ। মুখোশটা হচ্ছে দেশপ্রেমের, আসল মুখটা হচ্ছে শয়তান দেশদ্রোহীর। আজকে ট্রান্সমিশনটা ভালো হচ্ছে না, এটা দেখতে পাচ্ছি, যেটা খুব উইক নেট। সুতরাং আমি আজকে থেমে যাচ্ছি। গুড নাইট। কিছু থাকলে আপনারা আমাকে, কিছু খবর থাকলে, কিছু ভালো খবর থাকলে, let me stop here. Friends, sorry, net is very weak. Let me stop here.